তোমাকে মিনিমাম 10 থেকে 15 কেজি ওয়েট বাড়াতে হবে। তো আমি যখন যুক্ত হই তখন আমার ওয়েট ছিল প্রায় 55 এরকম, বাট শুটিং এর আগে আমার ওয়েট হয়ে গিয়েছে 76। সর্বনাশ, আমি নিজেই নিজেকে দেখে বিশ্বাস করতে পারছি না, চিনতে পারা যায় না তখন আর। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন গুণী অভিনেত্রীকে, যাকে আমরা পর্দায় খুব কম পাই। তবে প্রয়াত সাইদুল আনাম টুটুলের চলচ্চিত্র কালবেলা কিংবা মানিক মানবিকের আজব ছেলে সিনেমাগুলোতে তার অভিনয় আমাদের মনে এখনো দাগ কেটে আছে। তিনি তাহমিনা অথৈ। আসছে 30 জানুয়ারির প্রথম প্রহরে চরকিতে মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব সিরিজ ফেউ। সুকর্ণ শাহেদ ধীমান পরিচালিত এই সিরিজেও তাকে আমরা দেখতে পাবো। ফেউয়ের প্রসঙ্গ ধরেই আজ আমরা গুণী অভিনেত্রী তাহমিনা অথৈয়ের সঙ্গে কথা বলবো। চলুন দর্শক, সরাসরি আড্ডায় ডুব দেই। কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভীষণ ভালো, এবং আপনাকে সামনে পেয়েও ভীষণ ভালো লাগছে। ফেউ নিয়ে কিন্তু আমরা সবাই বেশ এক্সাইটেড। আসলে ফেউ বলতে আমরা যেটা বুঝি, বা ফেউ অর্থ যেটা আমরা বুঝি, সেটার মানে তো আসলে সরকারি গোয়েন্দা। হ্যাঁ, শ্রীগাল। বা যদি এটাকে অন্যভাবে একটু বলি, যে বাঘের পেছন থেকে ডেকে ডেকে আসলে বাঘের আগমনই জানিয়ে দেয়, সেটাকেও তো শ্রীগালই বলে। তো আপনার কাছে যদি আমি এটাই জানতে চাই যে আসলে এই সিরিজটির নাম ফেউ কেন ফেউ রাখা হয়েছে? যে তুমি যেটা বলেছো যে বাঘের পেছনে বাঘকে খুঁজে যাচ্ছে সবাই, তো আসলে ফেউ এটা আমরা জানি যে সরকারি গোয়েন্দা বা একজনকে খোঁজা হচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের পুরোটা গল্প। একটা ক্যারেক্টার সুনীল, সে আসলে কোথায়, তাকে কি গুম করা হয়েছে, তাকে খোঁজা নিয়ে আমাদের বাকি চরিত্রগুলো আসছে আর কি। তো ফেউ আমরা জানি যে এটা একটা সত্য ঘটনা অবলম্বনে, সেই মুক্তিযুদ্ধের পরবর্তী সময় 1979 সালের একটি ঘটনা নিয়ে মরিচঝাঁপিতে যে ম্যাসাকারটা হয়েছিল। তো এটা আসলে সত্য ঘটনা, সবসময় তো বলা যায় না, আর সাহস করে না সবাই, যেহেতু এটা একটা রাজনৈতিক একটা বিষয় আছে এখানে। আর সেই সময় যে ম্যাসাকারটা হয়েছিল সেটা একটা রাজনৈতিক গণহত্যা ছিল, তো সেটা বলার সাহস সবাই করেনি। আমাদের পরিচালক ধীমান ভাই সেই কাজটা করেছে, সাহস দেখিয়েছে। আর আশা করি ফেউ সবার ভালো লাগবে, দর্শকদের ভালো লাগবে। নিশ্চয়ই, আমরা তো অপেক্ষা করছি। এবং যতটুকু আমি শুনেছি যে 2023 সাল থেকে হচ্ছে আপনি এই সিরিজের সাথে যুক্ত হয়েছেন। একটু যুক্ত হবার শুরুর গল্পটা জানতে চাই, কিভাবে যুক্ত হলেন আপনি? আচ্ছা, ফেউর জার্নিটা আসলে তারও অনেক আগে তারা টিমটা সাজিয়েছেন। আমি যুক্ত হয়েছি 23-এর দিকে। আমি একটা কাজের জন্য আমাকে ডেকেছিলেন, ফেস কাট প্রোডাকশনের, এটা ফেউটা আর চরকি অরিজিনাল সিরিজ। তো সেখানে ডাকার পরে আমাকে বললেন যে একটা ক্যারেক্টার আমরা খুঁজছি, সুনিতা চরিত্রটির নাম। তো আমার মনে হচ্ছে তুমি সেই চরিত্রটি করতে পারবে। তাই আমি বললাম, আমাকে শোনালো চরিত্রটা, আমার গল্পটাও খুব ভালো লাগলো, যেহেতু এটা আসলে আমার চরিত্র যেটা একেবারেই মানুষের, একদম সাধারণ মানুষের জীবন যাপনের সাথে একেবারে মিল আছে, বা আমি সেই চরিত্রটাকে ফুটিয়ে তুলবো। তো আমার খুবই ভালো লেগেছে দেখে, শুনে ভালো লেগেছে যে না, আমার এই চরিত্রটা আমিই করব। মানে এরকম একটা হয়েছে, কারণ এই ধরনের চরিত্র সহজে পাওয়া যায় না, আসে না বা পাওয়া যায় না, বা আসলেও সেটার জন্য অনেক বেশি সময়, অনেক বেশি পরিশ্রম করতে হয় একজন অভিনয় শিল্পী হিসেবে। তো আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই করব। তো এটার পেছনের জার্নিটা কিন্তু অনেক বেশি। 23 থেকে যদিও শুরু হয়েছে, আমরা শুটিং শুরু করেছি প্রায় আমি যুক্ত হওয়ার 7-8 মাস পর থেকে। তো এর মধ্যে কিন্তু আমরা রিহার্সাল করতাম, মানে সবসময় চরিত্রে কিভাবে নতুনত্ব দেওয়া যায়, কোনটা করলে ভালো হচ্ছে, কোন সিনটাতে কোন এক্সপ্রেশনটা দিলে আরো বেশি বেটার হচ্ছে। ধীমান ভাই, আমি, আমাদের টোটাল টিম যারা আরো আছেন, সবাই মিলে আমরা রিহার্সাল করতাম। একদম প্রতিদিন চেঞ্জ হতো আর কি আমাদের, যে আচ্ছা বেটার হচ্ছে, আরো বেটার দিতে হবে। তো এরকম যুক্ত হতে হতে আমরা শুটিং শুরু করলাম, বাট অনেক বেশি টাফ ছিল আর কি আমার এই চরিত্রায়ন করতে। এবং সেই চরিত্রের গল্প তো আরো শুনবো, অনেক কিছুই জানবার আছে। তার আগে একটু জানতে চাই যে সুকর্ণ শাহেদ ধীমান একজন একেবারেই ভিন্ন ধারার ভীষণ মেধাবী একজন নির্মাতা, তার সঙ্গে কাজের এক্সপেরিয়েন্স কেমন ছিল? অসম্ভব ভালো। প্রথম দিন যখন ওনাকে আমি দেখলাম, আমার মনে হচ্ছে উনি আমাকে মারবে, মানে ওনার ফেসের মধ্যে উনি সবসময় রুড, মানে একটু গম্ভীর হয়ে কম হাসে, মানে হয় না প্রয়োজন ছাড়া মানুষ কথা বলে না, উনি ওই টাইপেরই একজন মানুষ আর কি। তো প্রথম দিন জিজ্ঞেস করলাম, ভাই তুমি কি আমাকে মারবা একটু পরে? বলে কেন, তুমি রুড ভাবে তাকিয়ে আছো আমার দিকে। আর ওনার সাথে আসলে আমার এত কথা হয়েছে স্ক্রিপ্ট নিয়ে, চরিত্র নিয়ে, মানে এত কথা আমি কোনোদিন বলিনি। মানে এখন মনে হচ্ছে বাচাল হয়ে গেছে কথা বলতে বলতে, প্র্যাকটিসটা রয়ে গেছে আর কি।
তো উনি আমাকে ভীষণ হেল্প করেছে চরিত্রায়নে। তারপর আমাদের যে এখন নতুন ইয়াং কিছু ছেলে কাজ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার, অপূর্ব ড্যানিয়েল চরিত্র করেছে, জীবন ছিল সোহেল চরিত্র করেছে, তারপর তো আরও ছিল চঞ্চল দা ছিলেন, তারিক স্যার ছিলেন, তারপর মুস্তাফিজুর ইমরান। তো সবাই কিন্তু আমরা শুটিংয়ের আগেই মানে একত্রে হতাম প্রত্যেক দিন, একদম অনেক অনেক মাস, এটা অনেক দিনের একটা আর কি। তো ধীমান ভাইয়ের কারণে এটা আসলে সম্ভব হয়েছে, উনি আমাদের সবাইকে একত্রিত করেছে। মানে ইন্সপায়ার একটা বিষয় থাকে, আমি যে চরিত্রটা করব এটা সত্য। ধীমান ভাই আমাকে সবসময় বলতো যে অথই তুমি এমনিতে ঠিক আছে ন্যাচারাল তোমার অ্যাক্টিং, কিন্তু তোমাকে আরো বেশি কাছে যেতে হবে তাদের, সেই মানুষগুলো নিয়ে চিন্তা করতে হবে, সেই সময়টা নিয়ে তোমাকে ভাবতে হবে, যাতে এটা কোনোভাবেই মনে হয় না যে তুমি অভিনয় করছো। তো এমনও হয়েছে যে অনেকেই সময় দিতে পারছে না, আমি নিজের থেকে ভাইয়া আমি আজকে আসি একটু প্র্যাকটিস করবো, আমার মনে হচ্ছে এই জায়গাটা এভাবে করলে ভালো হয়। ওনার সাথে আমার ফোনে অনেক কথা হতো, বসে অনেক আড্ডা হতো চরিত্র নিয়ে। তো এটার জন্য আমি যদি আমার চরিত্রে ভালো করতে পারি তাহলে ধীমান ভাইয়ের অবদান এখানে অনেক আছে, অনেক বেশি। সত্যি তাই। এবং চরিত্রায়নের বিষয় একটু আসতে চাই, যতটুকু আমি জেনেছি এবং শুনেছি যে এই চরিত্রে অভিনয়ের জন্য আপনাকে নাকি অনেক ওজন বাড়াতে হয়েছে, এবং যেটা আসলে অভিনয়ের ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জিং, কেননা অন্যান্য কাজ কিন্তু হাতছাড়া হয়ে যাবার আশঙ্কা একটা থেকেই যায়। তো এই চরিত্রে আসলে অভিনয়ের সম্মতি দেবার জন্য আপনার ভাবনা কি কাজ করেছিল, আপনি কি পরিকল্পনা করেছিলেন? আমার ভাবনা আসলে যে কোনো একটি ভালো চরিত্র করার জন্য যতটুকু কষ্ট পরিশ্রম বা কি বলবো আত্মত্যাগ, কাজের প্রতি আত্মত্যাগ স্বীকার করা দরকার, ততটুকু আমি করতে রাজি আছি। আমার এই সিরিজে যুক্ত হওয়ার আগে আমাকে বলা হয়েছিল যে তুমি কিন্তু অন্য কোনো কাজ এখন করতে পারবে না, কারণ আমি পারবো না, কারণ আমার লুকসটা একটা ঠিক করতে হবে, মানে ব্রু প্লাক না করা, হ্যাঁ, তারপর যেহেতু এটা সুন্দরবনের একটি কাজ, সেটা সেই অঞ্চলের ভাষা, আমি তো সেই অঞ্চলের মেয়ে না, তাহলে অবশ্যই আমাকে সেই ভাষাটা শিখতে হবে। তো শুরুর দিকে আমার এই ভাষাটা শিখতে হয়েছিল। তারপর আমাকে বলেছিল যে তোমার ওয়েট বাড়াতে হবে। আমরা কত বলে, যেহেতু আমাদের এটা একটা ম্যাজিক, মানে এটা আমি বলবো না, এটা সিরিজেই দেখবে, যে তোমাকে মিনিমাম 10 থেকে 15 কেজি ওয়েট বাড়াতে হবে। তো আমি যখন যুক্ত হই তখন আমার ওয়েট ছিল প্রায় 55 এরকম, বাট শুটিং এর আগে আমার ওয়েট হয়ে গিয়েছে 76। সর্বনাশ! আমি নিজেকে দেখে বিশ্বাস করতে পারা যায় না তখন। তখন আসলে এত কিছু কাজ করেনি যে আমার অন্য কাজের কি হবে, বা আমার কাছে মনে হয়েছে যে আমি একটি চরিত্র করছি, যদি এটা আসলে অনেক ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি, এটা এখানে সার্থকতা। হয় না যে অনেকগুলো চরিত্র ঠিক আছে, আমার ক্ষেত্রে একটু সময় লাগে, আমি এক একটা চরিত্র করার জন্য একটু সময় নেই সেই চরিত্রটা হয়ে ওঠার জন্য। তো এটা আমার জন্য খুব একটা প্রবলেম হয়নি। আর যদিও আমি খুব বেশি কাজ করি, মানে যখনই কোনো এই ধরনের চরিত্র পাই তখন করা হয়। হ্যাঁ, তখন করতে চাই, অনেক কাজ করতে চাই। নিশ্চয়ই। আমার জানতে ইচ্ছে করছে আপনি এত ওজন বাড়ালেন কিভাবে? ভাত খেয়েছি আর ঘুমিয়েছি, আর কিছু না, 3 বেলা ভাত। আচ্ছা, এবং যারা তাহলে ওজন বাড়াতে চায় তারা এই টিপসটা রাখতে পারে। আর ওজন কমাতে গেলে এখন কি করতে হচ্ছে? এই যে আমাকে দেখছো, এখনো কমিনি আমি, সেই জার্নিতে একটু সময় লাগবে। 6-7 মাস হয়ে গেছে, অনেক অনেক কষ্ট করতে হয়, এক্সারসাইজ, খাওয়া দাওয়া। যেমন 4 মাস ধরে তো আমি ভাতই খাইনি, একদমই সালাদের উপরে আছি, বাদাম সালাদ এগুলোর উপরে। আসলে তখন যখন একটি কাজ আসে, দেখি যে মানুষ প্রশংসা করছে বা ভালো বলছে, তখন আসলে এটার মনে থাকে না, তখন খুব আনন্দ লাগে, ভালো লাগে যে না, যে কষ্টটা করেছি সেটা নিজের কাছে একটা তৃপ্তি আসে, ভালো লাগে। শুটিং এর অভিজ্ঞতা তো একটু শুনতে ইচ্ছে করছে, যেটা আপনিও বলছিলেন যে সুন্দরবনে গিয়ে শুটিং করতে হয়েছে, সুন্দরবনের প্রচন্ড ঠান্ডার মধ্যে শুটিং করতে হয়েছে। তো তখন কেমন এক্সপেরিয়েন্স হয়েছে, সবকিছু মিলিয়ে কতটা চ্যালেঞ্জিং ছিল? এই বছর যখন শীতকাল আসলে আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া গত বছরের কথাটা মনে পড়ছে, যে কি পরিমাণ কষ্ট করেছি। শুধু আমি একা না, আমাদের প্রত্যেক একদম আমাদের গুণী আর্টিস্ট থেকে শুরু করে জুনিয়র গুণীরাও যারা আছে, প্রত্যেকে খুবই, মানে কিছু কাজ থাকে যেটা আমি মানে করব, মানে হয় না যে সব কিছু ফেলে নেমে যাই, এরকম আমাদের সবার একটা ইয়ে ছিল টিমের। তো প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রায় 10-9 এরকম ডিগ্রি, আমরা 3টা-4টা পর্যন্ত কাজ করেছি। আবার অনেক সময় হয়েছে একদম ভোরে, মানে এত মানে কি বলবো, কাঁপানো ঠান্ডা। আমি তো আমার লাইফে কোনোদিন আমি এই ঠান্ডা ফেস করিনি, মানে খুবই এমন হয়েছে। আমরা তো লঞ্চে ছিলাম, লঞ্চে তো প্রচুর ঠান্ডা, এদিক দিয়ে বাতাস ঢুকে, ওখান দিয়ে বাতাস ঢুকে, তো দেখা যাচ্ছে জ্যাকেট পরেই ঘুমিয়ে যেতাম, কারণ শুট থেকে এসে আর ওই এটা থাকতো না যে এই ঠান্ডা পানি। তারপরও যেহেতু লঞ্চে ছিলাম, এত ব্যবস্থাও খুব একটা ছিল না, তো দেখা যাচ্ছে যে ওই জ্যাকেট পরে ঘুমাতাম।
সকালে উঠে কোনো মতে ফ্রেশ হয়ে জ্যাকেট পরি। আবার এমনও হয়েছে যে মেকআপ করেছে এটাও তুলিনি, কারণ সকালে তো কারণ এটা একদমই কি বলবো সাধারণ মানুষ, একদমই মানে ভাঙা চোরা মানুষ থাকে না, একদম দেখতে খুব রুড লাগে, ওই টাইপের ক্যারেক্টার ছিল। তো এমন হয়েছে আমার চুল একটু সাদা করতে হয়েছিল, আমার একটা ছিল চুল পাকাতে হবে, তো আমি একদম ন্যাচারালি এটা করে ফেলেছিলাম চুলে, যাতে আমার মেকআপে খুব একটা টাইম না লাগে। আবার আমাদের মেকআপও কিছু কাজ করেছে, তো দেখা যাচ্ছে সেটার জন্য একটু টাইম লাগতো। তো কি করতাম, শেষ করে সকালে এটা থাক আর করতে হবে না, এটা দিয়ে আবার শুরু করে দিব এরকম। আর মেকআপও খুব একটা ছিল না, মানে ঝামেলা ছিল না। তো সেই দিক থেকে খুব ঠান্ডার মধ্যে কষ্ট করে আমরা কাজ করেছি, লঞ্চ থেকে নেমে শুট শেষ করে আবার সেই রাতে লঞ্চ জার্নি করে 1-2 ঘন্টা এসে আবার আরেক জায়গায় যাওয়া, মানে এটা আসলে এখন মনে পড়ে যে কি করেছি আমরা, এটা মনে পড়লে আসলে তখন ওই স্মৃতিগুলো চলে আসে। সেখানকার মানুষরা অনেক ভালো, অনেক হেল্প করেছে। নিশ্চয়ই। এবং ফিউ সিরিজে আমরা দুর্দান্ত সব অভিনয় শিল্পীদের দেখবো, যেটা আপনিও গল্পে গল্পে বলছিলেন যে তারেক আনাম খান হোক কিংবা চঞ্চল চৌধুরী বা মুস্তাফিজুর নূর ইমরান, সবার সঙ্গে কাজের এক্সপেরিয়েন্স একটু শুনতে চাই, কেমন ছিল? খুবই ভালো, ওনাদের সাথে আমার এর আগে কাজ হয়নি, এই ফার্স্ট কাজ, কিন্তু মনে হয়নি যে প্রথম কাজ হচ্ছে। কো-আর্টিস্ট হিসেবে এত বেশি ভালো, মানে অনেক নতুন কিছু শেখা যায় ওনাদের কাছে বসে থাকলেও, ওনার যদি আড্ডাটা হয় অনেক কিছু শিখতে পারি। তো এমন হতো যে আমার শর্ট নেই, ওনাদের শর্ট চলছে, আমি গিয়ে বসে থাকতাম, দেখতাম, কারণ অনেক কিছু শেখার আছে। তো খুবই ভালো অভিজ্ঞতা, আর আমাকেও খুব হেল্প করেছে আমার কো-আর্টিস্টরা, চঞ্চল দা, তারেক ভাই, নূর, তারপর ড্যানিয়েল, অপূর্ব। খুবই মানে হয় না যে আমরা একটা পরিবার হয়ে গিয়েছিলাম তখন আর মনে হয়নি যে আমার কো-আর্টিস্ট বা সাথে কেউ আছে। সুনীল মানে সুনীল, কাজী মানে কাজী, এরকম একটা সম্পর্কগুলো আসলে ওইভাবে তৈরি হয়ে গেছিল আমাদের কাজ করতে করতে। ফেভারিট তো অনেক গল্প শুনলাম, এবার যদি আপনার জীবনের গল্পে একটু যেতে চাই এবং পেছনে ফিরে তাকাতে চাই, সেই গল্পগুলো শুনতে চাই। এবং আমি যতটুকু জানি যে আপনি স্কুল জীবন থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, নানান রকম অ্যাক্টিভিটিসের সাথে আপনি যুক্ত ছিলেন, সেদিক থেকে আসলে বড় হয়ে এই যে অভিনেত্রী হবেন, এটা কি সেই ছোটবেলায় সেই স্বপ্নটা আপনি দেখেছিলেন? অভিনেত্রী হব ইচ্ছা ছিল, কিন্তু অভিনেত্রী হব সেটা কখনো আর কি ভাবিনি, বাট আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। আমার বাবা যেহেতু খুব পছন্দ করে সাংস্কৃতিক বিষয়গুলো, নাচ খুব পছন্দ করে, আমার মাও খুব পছন্দ করেন, তো সেই দিক থেকে আমি স্কুল কলেজে সবসময় পারফর্ম করতাম আর কি। ইউনিভার্সিটি তো নাট্যকলার স্টুডেন্ট আমি, দেখা যাচ্ছে আমাদের স্টেজ শো এগুলো সবসময় হয়েই থাকতো। তো সেই দিক থেকে হঠাৎ করে আমার মনে হলো যে আমার এক টিচার ছিলেন, উনি আমাকে বললেন যে অথই তুমি কিন্তু ভিজুয়াল মিডিয়াতে ট্রাই করতে পারো, তোমার কিছু বিষয় আছে। তো আমি বললাম যে ঠিক আছে স্যার। হঠাৎ করে একদিন একটা অডিশন হলো, আমি অ্যাপ্লাই করলাম, তো এভাবেই আসলে ইন হওয়া আর কি আমাদের এই মিডিয়া জগতে। তো এভাবে হয়ে গেছি, চেষ্টাটা ছিল আমার, ছিল সবসময়, হ্যাঁ সদিচ্ছাটা ছিল সেই জন্য। এবং আপনি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে পড়াশোনা করেছেন, এবং নাট্যকলায় পড়ালেখার যে বিষয়টা, সেখানে অনেক কিছুই শিখতে হয়, যোগ ব্যায়াম, সেট, লাইট, ডিরেকশন, লেখালেখি সব কিছুই জানতে হয়। আসলে এই যে শিক্ষাগুলো, তা আপনার অভিনেত্রী হয়ে উঠবার ক্ষেত্রে কতটা সাহায্য করেছে? অনেক বেশি সাহায্য করেছে, এই জন্যই হতে পেরেছি। কারণ আমাদের নাট্যকলার যে আমরা বলি 64 কলা, এখানে আসলে সবকিছু জানতে হয়। কারণ একটা চরিত্র যখন করছি, কখনো আমি নৃত্যশিল্পী হতে পারি, কখনো আমি একজন গায়ক হতে পারি, কখনো আমি মিউজিশিয়ান হতে পারি, তো কখনো দেখা গেছে আমি টিচার হলাম, হয় না অনেক সময়। তো এইগুলো ডিপার্টমেন্ট থেকে আসছে, যে শক্তিটা, এনার্জিটা। কারণ আমরা ডিপার্টমেন্টে সকাল থেকে আমরা কাজ শুরু করতাম, একদম পাহাড়ে চলে যেতাম, আজকে ক্লাসে ভালো লাগছে না, বাইরে চলে যায়, আজকে আমরা ওইখানে গিয়ে ঝর্ণার ধারে গিয়ে ক্লাস করবো, তো এরকম আর কি। এটা খুবই হেল্প করেছে। টিচাররাও অনেক অমায়িক ছিলেন, তারা খুবই শিখিয়েছেন অনেক কিছু। তো আমি বলবো যে আমার ডিপার্টমেন্টের বড় ভাই, আমার টিচার যারা আছেন, আমার সঙ্গী যারা আছেন, আমরা সবাই একসাথে থাকতাম, কাজ করতাম, সে প্র্যাকটিসটা হয়ে গিয়েছিল বিধায় আজকে আমি এখানে এসেছি আর কি, এই শক্তিটা আমার কাছে আছে। একটা সময় তো আপনি সঞ্চালনা করতেন, টিভি নাটকে অভিনয় করেছেন, এখন সেখান থেকে দূরে কেন? দূরে বলতে সঞ্চালনা দিয়ে আমার শুরু হয়েছে মানে মিডিয়ার জার্নিটা। দূরে বলতে আসলে আমি যে কোনো একটি জায়গায় কনসেন্ট্রেট করতে চাই।
হয় কি আমি যখন একজন উপস্থাপক বা আমি যখন একজন অভিনয় শিল্পী, দুই মাধ্যম। অভিনয় শিল্পী আর উপস্থাপনা দুই দিকে আমি যেতে চাইনি। আমি চেয়েছি যে কোনো একদিকে আমি থাকি, মনোনিবেশ করি, যেটা আমাকে একটা পরিচিতি দিবে, আমাকে একটা পর্যায়ে নিয়ে যাবে। 2018 সাল থেকে আপনি কাজ শুরু করেছিলেন। শ্রদ্ধেয় সাইদুল আনাম টুটুল পরিচালিত কালবেলা সেই সিনেমা ছিল আপনার প্রথম চলচ্চিত্র এবং 2018 সালের 18 ডিসেম্বরই তিনি প্রয়াত হয়েছেন। তো আসলে সেই সময়কার কথা মনে হলে বা তার সাথে কাজের স্মৃতি মনে হলে কোন কোন কথাগুলো বা কোন কোন স্মৃতিগুলো খুব মনে পড়ে আপনার? আসলে ওনার সাথে কাজের অভিজ্ঞতাটা আমার একেবারেই ভিন্ন, কারণ আমার প্রথম কাজ, প্রথম পর্দায় আসা। স্যারের কথা মনে পড়লে আমি খুব ইমোশনাল হয়ে যাই, কারণ উনি আমাকে এমনভাবে ভালোবেসেছেন, এত সম্মান দিয়েছেন, সেটা একেবারেই ভিন্ন রকম। তো ওনার সাথেও যুক্ত হয়েছে। আমি একদিন স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম, উনি ওনার চলচ্চিত্রের জন্য যখন শিল্পী খুঁজছেন। যেদিন আমি গিয়েছি দেখা করতে, সেদিন রাতেই কিন্তু স্যার আমাকে ফোন দিয়েছেন যে অথই তোমার অ্যাড্রেসটা দাও বা আমি তোমাকে স্ক্রিপ্টটা পাঠিয়ে দিচ্ছি। আমি আসলে চিন্তাও করতে পারিনি যে স্যার আমাকে সিলেক্ট করে ফেলবে, কারণ আমি তখনও একেবারেই ক্যামেরা কি বুঝি না বা একেবারে নতুন সবকিছুর সাথে। এত খুশি হয়েছিলাম সেই দিনটা। আর সেই দিন থেকে স্যার আমাকে যেভাবে উনি আমাকে সম্মানটা দেখিয়েছেন একজন অভিনেত্রী হিসেবে, একজন মানুষ হিসেবে, সেটা একেবারে ভিন্ন আমি বলবো। স্যার থাকলে হয়তো এখন দেখতেন, আসলে তিনি সবসময় বলতেন যে তুই মনোযোগী হ, তুই ভালো করবি, তোর মধ্যে কিছু বিষয় আছে। তো আবার উনি আমাকে সবসময় স্মিতা পাতিল ডাকতেন যখন শর্ট দিতাম বা ইয়ে করতাম, বলছে এটা হচ্ছে আমাদের স্মিতা পাতিল। স্যার এত বড় একজন অভিনয় শিল্পী, তুমিও হবে। মানে ওনার কাছ থেকে আমি মানে কি বলবো, অনেক হার্ডওয়ার্কিং যে বিষয়টা সেটা শিখেছি। উনি দেখতাম কি অনেক গোছানো, ওনার যাই কিছু হোক না কেন খুবই গোছানো, মানে সব গুছিয়ে তারপর উনি কাজে নামতেন, এগুলো শিখেছি। আর হয় না একটা মানুষ, তুমি যখন ভালো করবে বা তোমাকে যখন আমি ভালো ভালো বলবো, অ্যাপ্রিসিয়েশনটা করবো, তখন কিন্তু কাজ করার আগ্রহটা আরো অনেক বেশি আসে, বেড়ে যায়। তো সেইটা ওনার কাছ থেকে আমি পেয়েছি। এখন আমি ওনাকে অনেক মিস করি। স্যার যেখানে আছেন ভালো থাকেন, তার ইচ্ছাটা, তার স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি। নিশ্চয়ই। আজব ছেলে আরেকটি সিনেমার গল্প একটু আসতে চাই। সেই সিনেমা ছিল শিশুতোষ, একটি সিনেমা যেখানে আপনাকে আমরা অন্য রকমের একটি চরিত্রে অভিনয় করতে দেখেছি। এদিক থেকে আসলে জানতে চাই যে সাধারণত একটি চরিত্রে অভিনয়ের আগে আসলে আপনি কোন কোন বিষয়গুলো বিবেচনা করেন বা মাথায় রাখেন? একটি চরিত্র করার সময় আমি সবসময় মনে করি যে চরিত্রের আশেপাশের চরিত্রগুলো কেমন ছিল, সে কোন সমাজে ছিল, সেই সমাজের মানুষগুলো কেমন ছিল, সে কিভাবে চিন্তা করতো, কিভাবে কথা বলতো, কিভাবে খেত, তার সাইকোলজিটা কি ছিল। তো এগুলা হয় কি একদিনে হয় না। নিশ্চয়ই এটা করার জন্য ওই সময়টা নিয়ে স্টাডি করতে হয়, ওই চরিত্র হয়ে ওঠার জন্য নিজেকে তৈরি করতে হয়, ভাবতে হয়, সবসময় চরিত্রের মধ্যে থাকতে হয় যে আচ্ছা আমি যদি তখন থাকতাম বা আমি যদি সেই পরিস্থিতিটা মধ্যে থাকতাম, পরিস্থিতির মধ্যে আমি কি করতাম। আচ্ছা আমার সাথে যদি কোনো বাজে ঘটনা ঘটতো, আমি কি এভাবে রিয়েক্ট করতাম না কিভাবে করতাম, এখন কি আমি কি করব। মানে এইগুলো না সবসময় ভাবায়। এমন হয়েছে যে রাতে ঘুমানোর সময়, সারাদিন চিন্তা করছি, রাতে ঘুমানোর সময় চিন্তা করছি আচ্ছা কি হবে আমার, মানে কি হচ্ছে আমার সাথে, এরকম করে করে না হঠাৎ করে পানি চলে আসতো চোখে, মানে জানি না এটা কেন চলে আসতো। মানে হতো কি সে ঘটনাটার মধ্যে ঢুকে যেতাম। এই ফেও করার সময় কিন্তু এমন অনেক হয়েছে, যেমন সুনিতার জীবনে আসলে কোনো সুখ নেই, ও ভাঙা গড়ার মধ্যেই থাকে। তো ঘুমানোর সময় আমার হঠাৎ করে একটা জিনিস মাথায় আসলো, আচ্ছা এই চরিত্রটা তো এমনও হতে পারে বা এমন করতে পারি যে ভাইয়া আমি এটা একটু এরকমভাবে একটু ট্রাই করতে চাই। বলে হ্যাঁ করো, তুমি করো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে হার্ডওয়ার্কিং এবং হার্ডওয়ার্কিং। নিশ্চয়ই। আরো দুটি সিনেমার কথা একটু জানতে চাই। আরো দুটি সিনেমায় আপনার অভিনয় করা হয়েছে, সালাউদ্দিন জাকির অপরাজিত একা এবং শেখ রায়হানের চট্টলা এক্সপ্রেস। এবং অপরাজিত একার যে সিনেমার কথা বলছি তার পরিচালক তো আমাদের মাঝে এখন আর নেই, এবং দ্বিতীয় যে সিনেমা সেই সিনেমার শিল্প নির্দেশক আমাদের মাঝে নেই, বেঁচে নেই ওনারা। আসলে এই দুটো সিনেমা নিয়ে কি পরিকল্পনা হচ্ছে, আদৌ কি আমরা দেখতে পাবো? জানি না, আমার জীবনে কি কষ্ট বেশি নাকি সুখ বেশি আমি কিছু বুঝতে পারি না। কারণ আমি যে মানুষগুলোকে পছন্দ করি বা ভালোবাসি তারা কেন জানি হারিয়ে যায়। মানে হয় না দিক নির্দেশনা দেওয়ার মানুষ। তো জাকির স্যারও আমরা সবাই জানি উনিও খুব একজন গুণী মানুষ। উনিও আমাকে এত ভালোবাসা দিয়েছেন কাজ করার, ওনার সাথে যখন কাজ করছিলাম এত বেশি সম্মান দিয়েছেন সেই চরিত্রটা হয়ে ওঠার জন্য। তো উনি আমাদের এটা কাজ শেষ করেছি, আমরা ডাবিং করছিলাম মেবি, তখনই উনি
প্রয়াত হয়েছেন আর কি। এটা আমি খুবই কষ্ট পেয়েছিলাম যে কেন এরকম। আমাদের কিন্তু জাকির স্যারের সাথে নেক্সট একটা কাজ নিয়ে আলোচনা হচ্ছিল, মানে উনি আমাকে বলছিল যে এটা একদম নদীতে শুট করব, নদীতেই থাকতে হবে, নদীতেই ঘুমাতে হবে, নদীতেই বসত বাড়ি সবকিছু। খুবই সুন্দর একটা ক্যারেক্টার ছিল, তা আমরা ওটা নিয়েও ডিসকাস করতাম। হুট করে স্যার চলে গেলেন, এটা আমার জন্য খুবই কষ্টদায়ক। সেই সময়টা অসুস্থ ছিলেন অনেক বেশি। অসুস্থ ছিলেন, ওনাকে দেখে মনে হতো না, কারণ আমার অনেক গল্প হতো। আমাকে উনি বলতো তোর এই জিনিসটা ঠিক করবে, এই জিনিসটা ঠিক করা উচিত, বা এই জিনিসটা তোর ভালো, আমাকে অনেক সাজেস্ট করতো। তো সেই দিক থেকে স্যার চলে গেলেন, নিশ্চয়ই যেখানে আছেন ভালো থাকেন, ভালো থাকবেন। তো ওই চলচ্চিত্রটা আসলে প্রযোজক কি সিদ্ধান্ত নেয় সেটা তো আমার উপর না, তারা যখন মনে করবেন যে সিনেমাটা রিলিজ দেওয়া দরকার তারা দিবেন নিশ্চয়ই, এবং সেটাও আমরা নিশ্চয়ই খুব শীঘ্রই দেখতে পাবো, সেই প্রত্যাশা তো রাখতেই পারি। এখন আসলে যেই ধরনের কন্টেন্ট নির্মিত হচ্ছে, সেটা ওয়েব হোক কিংবা বড় পর্দায়, সেই দিক থেকে আসলে আপনি কোন ধরনের কাজে নিজেকে দেখতে চান? এই যে এখন একটা আসবে, আবার যদি এমন কোনো চরিত্র পাই যেটা আমি করতে পারবো, বা প্রযোজক মনে করেন যে এই চরিত্রটা অথই দিয়েই সম্ভব, তখন আবার ফিরে আসবো এমন একটি চরিত্র নিয়ে। এবং আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই এখানে, যে আপনার বেশ কিছু গ্ল্যামারাস ফটোশুট দেখেছি অনলাইনে, এক একটা ছবি দুর্দান্ত ছিল, আমার ভীষণ ভালো লেগেছে সেগুলো দেখে, যে এরকম একটা লুকেও অথইকে কখনো দেখা যাবে চিন্তা করিনি। এদিক থেকেই জানতে চাই যে আসলে কখনো নাচে গানে ভরপুর একেবারে গ্ল্যামারাস কোনো চরিত্রকে আপনাকে দেখা যাবে, কোনো বড় পর্দায় কি আমরা দেখতে পাবো সেরকম কোনো চরিত্র? অবশ্যই, কারণ প্রযোজক যদি মনে করেন বা পরিচালক যদি মনে করেন এমন কোনো চরিত্র আমাকে নেবেন, অবশ্যই করবো। কারণ আমার কাছে মনে হয় যে একজন অভিনয় শিল্পী কখনো একটি সুতোতে বাঁধা থাকে না, মানে তাকে কখনো অনেক গ্ল্যামারাস চরিত্র করতে হবে, তাকে কখনো রুড লেভেলে করতে হবে, না হলে অভিনেত্রী কেন, কিভাবে হবে। তা আমার হয়েছে কি, এখন আমি আর্ট ফিল্ম ঘরানার কাজ করেছি, এখন আমি চিন্তা করছি কমার্শিয়াল কিছু কাজ করব। তো এটা একটা এক্সপেরিমেন্ট ছিল যে আসলে আমাকে কেমন দেখায়, বা আমার আশেপাশে যারা মানুষ ছিলেন তারাও আমাকে সাজেস্ট করেছেন যে তুমি একটু দেখো একটা এক্সপেরিমেন্ট করে কেমন হয়। তো দেখলাম যে রেসপন্স ভালোই পাচ্ছি, আসছে। তো আশা করি সামনে কমার্শিয়াল কাজে দেখতে পাবে আমাকে। যদি জানতে চাই যে সেক্ষেত্রে আপনার পছন্দের নায়ক কি হতে পারে? পছন্দের নায়ক বাংলাদেশে তো অনেকে আছেন, শাকিব খান আছেন, সিয়াম আছে, তারপর শুভ আছে, শুভ ভাইয়া, তারপর অনেকে আছেন, শরীফুল রাজ, এখন যারা ভালো কাজ করছেন। আসলে আমার কাছে সহশিল্পীকে সেটা খুব একটা ম্যাটার করে না, আমার কাছে হচ্ছে গল্পটা কি, আমাদের টিমটা কেমন, আমার চরিত্রটা কি। তো সহশিল্পী আমি যাকে পাবো আমার কাছে মনে হচ্ছে মানিয়ে নিব আর কি, কাজ করে একসাথে একটা হয় না যে নতুন জুটি হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর এমনিতেই যদি জানতে চাই যে বিশ্বব্যাপী আসলে আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রী কারা? আমি যেমন সাবা কামারের কাজ দেখি, আমার ভালো লাগে। তারপর হাজাল কায়া আছে, তার কাজ দেখি। তারপর অ্যাঞ্জেলিনা জোলিকে আগে পছন্দ মানে করি, এখনো আছে পছন্দটা, কিন্তু এখন হয় কি মানুষের সময়ের সাথে সাথে তো তার টেস্টের অনেক পরিবর্তন আসে। আমি যখনই কোনো একটা ভালো কাজ দেখি, ভালো ক্যারেক্টার দেখি, আমি তার প্রেমে পড়ে যাই, তখন আমার কাছে মনে একটা ঘুরে চলে যায়। তখন মনে হয় কি আচ্ছা এই শিল্পীটাকে আমার এখন ভালো লাগছে, আবার দেখা যাচ্ছে কিছুদিন পর আরো ভালো শিল্পীর কাজ দেখলাম, আরো ভালো কাজ দেখলাম, তখন হয় কি এই ভালো লাগাটা চেঞ্জ হয়ে আবার তার দিকে চলে যায়। সেটা আমি জানি না সেটা কি হতে পারে, তুমি বলো সেটা। আচ্ছা দেখ, আমার লিস্ট তো আরো বড়, সেই গল্পে না যাই। যদি জানতে চাই আপনার কাছে যে ব্যক্তি তাহমিনা অথই আসলে কেমন, যখন হাতে খুবই ভালো মানুষ, সেটা তো অবশ্যই, আর যখন হাতে কোনো কাজ থাকে না তখন আসলে কি করা হয়? আসলে কাজ থাকে না এই লাইনটাতে আমি বিশ্বাসই করি না, কারণ অনেক একজন অভিনয় শিল্পীর, একজন ব্যক্তির অনেক কাজ থাকে। আমি যখন একটি কাজ করছি না, আমি নিজেকে নিয়ে ভাবি, আমি নিজেকে তৈরি করি। আমার তো মানে শুধু যে শুটিং করতে হবে তেমন তো না, শুটিং এর জন্য তো মানুষের নিজেকে প্রিপেয়ার রাখতে হয়, পড়াশোনা করতে হয়, সবকিছু করতে হয়, এক্সারসাইজ করতে হয়। আমি কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, মানে কাজ নেই বলে আমি যে বসে আছি এরকম না বিষয়টা। আর কাজ করলে তো আসলে অনেক গড়বাঁধা কাজ করাই যায়, কিন্তু আমি আসলে যে ধরনের কাজ করতে চাই বা করতে পছন্দ করি, সেই কাজগুলো যখন আসে তখন আমার এই যে গ্যাপ যে আমি নিজেকে তৈরি করছি, সেটা আমার অনেক কাজে আসে তখন। অবশ্যই, কথা বলে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। বিনোদন সারাদিন আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, বিনোদন সারাদিন এবং মাছরাঙ্গা টেলিভিশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আগামী 30 জানুয়ারি আসছে চরকি অরিজিনাল সিরিজ ফেও। আপনারা সবাই দেখবেন, দেখে কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।